আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি পারভিন মিতু এবং আমি ফাহমিদা সালাম। নির্বাচনে ঢাকা জেলার 5টি আসনে কালো টাকার দৌরাত্ম্য, অবৈধ অস্ত্রসহ নানা ও হুমকির অভিযোগ করলেন জামাত সহ স্বতন্ত্র প্রার্থীরা। সকালে ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন তারা। নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সহ সব অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে মত বিএনপি প্রার্থীর। আর প্রার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। ঢাকা জেলার 5টি আসনে 32 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। যারা অভিযোগটা করছে তাদের এই দলটা কে করে আমাদের নেতা কর্মীদের চিহ্ন না। শুনি খালি যে রাত্রিবেলা বোরখা করে মেয়েরা ঢোকে, কোরআন শরীফ নিয়ে ঢোকে, সেটা শুনি, কিন্তু এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা দেখবে। জাতীয় নির্বাচনের সাথে গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ফলাফল ঘোষণায় কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, এ বিষয়ে জনগণকে আগে থেকেই জানানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে প্রধান উপদেষ্টার সাথে জরুরি বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকার উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নির্বাচনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 0.4% নির্বাচনের নিরাপত্তায় মাঠে থাকবে 1 লাখ সেনা সদস্য সহ নৌ ও বিমান বাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের কাছে থাকবে 25,000-এর বেশি বডি ক্যাম, ব্যবহার করা হবে ড্রোন। ভোট গণনা একটু দেরি হতে পারে। অনেক সময় হয় যে ভোট গণনার দেরি হলে অনেক ধরনের রিউমার তৈরি হয়। এটার কারণ হচ্ছে, আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। তো ফলে এইটা দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে। তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। প্রতিটি ভোট কেন্দ্রে মিনিমাম 15 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকছেন। বাংলাদেশ পুলিশ সদস্য কর্তৃক অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রসমূহে মোট 25,500টি বডি অন ক্যামেরা ব্যবহৃত হবে। নির্বাচন কমিশনকে যে কোনো ধরনের সহায়তা করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। ইলেকশন কমিশনকে ইলেকশনের বিষয়ে যত ধরনের সহযোগিতা লাগে এটা গভর্নমেন্ট থেকে পুরোপুরি সহযোগিতা দেওয়া হবে। ইলেকশনের সময় যাতে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই থাকে, এই বিষয়ে উনি জোর দিয়েছেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় অপতথ্য ছড়ানো রোধ এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপর হওয়ার নির্দেশও দেওয়ার কথা জানান তিনি। কিভাবে এটারে নিয়ন্ত্রণে রাখা যায়। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবার জন্য বসবাসযোগ্য একটি নিরাপদ বাংলাদেশ করতে চায় বিএনপি। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি বরাবরই স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী। রুদ্র রফিকের রিপোর্ট। গত বছরের 21 জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে ভয়াবহ বিমান দুর্ঘটনা। বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ 36 জন নিহত এবং শতাধিক শিক্ষার্থী আহত হয়। বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য গুলশান কার্যালয়ের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান নেন। তাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে কাঙ্ক্ষিত সহায়তা পাননি তারা। আমাদের বাচ্চাদের শহীদ মর্যাদা চাচ্ছি, যে বাচ্চাগুলো শহীদ হয়েছে, এবং আমাদের আহত বাচ্চাদের চিকিৎসা এবং পুনর্বাসন, আজীবন একটা হেলথ কার্ড চাচ্ছি আমরা সিএমএস থেকে। জয়নুল আবেদিন সাহেব একটা রিট করেছিলেন, সেই রিটের বাস্তবায়নটা চাচ্ছিলাম আমরা। দুপুর 12টার পর কার্যালয়ে আসেন তারেক রহমান। গাড়ি থেকে নেমে সরাসরি কথা বলেন অভিভাবকদের সঙ্গে। মনোযোগ দিয়ে ক্ষতিগ্রস্তদের কথা শোনেন এবং আশ্বাস দেন পাশে থাকার। আমরা চেষ্টা করব গভর্নমেন্টের সাথে বিষয়টি নিয়ে আলাপ করার জন্য, আর নির্বাচনের পরে যদি আল্লাহর রহমত হয় আমরা আমাদের মতো করে চেষ্টা করব। পরে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতারা। বৈঠক শেষে তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলি বলেন, বিএনপি চায় জনগণের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নির্মাণ করতে। 4.5 কোটি তরুণ ভোটার আছে, সারা বাংলাদেশে 20 কোটি মানুষ আছে। এই মানুষগুলি কিভাবে আরো সুন্দরভাবে জীবন যাপন করতে পারে, নিশ্চিত নিরাপদ ভূমিতে বসবাস করতে পারে,
কিভাবে করা যায়, উনি মনে করেন এই কাজগুলি আমাদের এখন করার সময় এসেছে। তারেক রহমান দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহায়ক ভূমিকা প্রত্যাশা করেন বলেও জানান সালেহ শিবলি। বিএনপি বরাবরই স্বাধীন সংবাদপত্রের পক্ষে, স্বাধীন গণমাধ্যমের পক্ষে। তিনি মনে করেন যে এই যে ওনার যে পরিকল্পনা বাস্তবায়ন, এই চলার পথে গণমাধ্যম সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। রুদ্র রফিক, RTV, ঢাকা। এদিকে কাল সিলেট সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রাত 8:15টায় বিমানযোগে সেখানে পৌঁছে রাতেই হযরত শাহজালাল রহমাতুল্লাহির মাজার জিয়ারত করবেন তিনি। কাল সকালে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এরপর সমাবেশ করবেন হবিগঞ্জে। ফেরার পথে নরসিংদী ও কিশোরগঞ্জের ভৈরবের পথসভায় অংশ নেবেন তারেক রহমান। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দীর্ঘ 21 বছর পর সিলেটের মাটিতে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট তারপর মৌলভীবাজারের শেরপুরে জনসভায় অংশ নিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি প্রধান। তারেক রহমানকে বরণ করতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন হবিগঞ্জের নেতাকর্মীরা। মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। কমপক্ষে 2 লক্ষ মানুষ এখানে সমবেত হবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। উনি আসাতে হবিগঞ্জের বিএনপি সহ সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে। তারেক রহমানকে স্বাগত জানার জন্য হাজার হাজার আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ মাঠে উপস্থিত থাকবে। সফরকে ঘিরে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন। জনসভাটা যাতে সম্পূর্ণরূপে নিরাপত্তার সাথে এবং স্মুথলি কমপ্লিট হয় সেই বিষয়ে জেলা পুলিশ হবিগঞ্জের সব ধরনের নিরাপত্তার প্রস্তুতি আমরা নিচ্ছি। ঢাকা ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সমাবেশ শেষে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে জনসমাবেশে যোগ দেবেন তারেক রহমান। ঢাকার বাইরে উপজেলা পর্যায়ে এটি তার প্রথম সফর। আমরা সৌভাগ্যবান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রথম দিন যেদিন নির্বাচন পরিচালনা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করছেন, সেই কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা ভৈরবে একটি জনসভা পেয়ে জনাব তারেক রহমান ভৈরব আগমন উপলক্ষে ইতিমধ্যেই আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ওনার কাছে আমাদের নিবেদন যে বাংলাদেশের এবং ভৈরবের যে ব্যবসাবান্ধব পরিবেশ যাতে ঠিক থাকে। এরপর নরসিংদী ক্লাবের সামনে এক পথসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। পথসভাকে ঘিরে দলীয় কার্যালয় সহ বিভিন্ন এলাকা ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সাজিয়েছে আয়োজকরা। নেতাকর্মীরা বলছেন এই নির্বাচনী প্রচারণা তাদের নতুন করে উজ্জীবিত করবে। দেখার জন্য মানুষের যে মানে উৎসাহ উদ্দীপনা, যে স্বতঃস্ফূর্ততা, আমরা আশা করছি যে স্মরণকালে মানে সর্ববৃহৎ একটি জনসভা রূপান্তরিত হবে। আমাদের আবেগের জায়গা থেকে আমাদের যেই নেতাকর্মী যারা আছে তারা কেউ ওই দিন ঘরে বসে থাকবে না, সবাই যার যার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রোগ্রামে অংশগ্রহণ করবে। আমাদের নেতা কি বলে আমরা সেই অধীর আগ্রহে বসে আছি। তারেক জিয়ার আগমনের জন্য পঞ্চমুখর হয়ে আসছে। নেতাকর্মীদের মধ্যে অনেক আনন্দের জোয়ার বইছে। আসন্ন নির্বাচনে নিজ নিজ আসনে জয় পেতে তারেক রহমানের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত জেলা পর্যায়ের নেতাকর্মীদের। আব্দুল হামিদ, RTV। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সালমান শাহ। সালমান, তারেক রহমানের সফর ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, আর নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? জি মিতু, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন দীর্ঘদিন পর দেশে ফেরার পর তারেক রহমান ঢাকার বাইরে এই প্রথম আসলে সিলেটে সফরে আসছেন, এবং কি দলীয় দায়িত্ব পাওয়ার পর আগামীকালই তার প্রধান যে জনসমাবেশ, সেখান থেকে তিনি বিএনপির নির্বাচনী যে প্রচারণা সেটি শুরু করবেন। আর সেই অনুষ্ঠানকে ঘিরে আসলে এই মুহূর্তে আমি আছি সিলেটের ঐতিহ্যবাহী সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে আসলে শত শত নেতাকর্মীদের ভিড়। এখানে আসলে শুধু নেতাকর্মী নয়, যে ঢাকাতে যেই রিক্সাওয়ালা, যে আলোচিত যে বিএনপির ভক্ত তিনি এখানে এসে আসলে এখানকার নেতাকর্মীদের নিয়ে তিনি উচ্ছ্বাসে মেতে উঠেছেন। আপনি জানেন যে আজ ঘন্টা দেড়েক পরেই জনাব তারেক রহমান সিলেটে এসে পৌঁছাবেন। তারপরে তিনি এখানের যে গ্র্যান্ড সিলেট হোটেল আছে সেখানে উঠবে। তারপরে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত এবং কি হযরত শাহবান রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করে তিনি শ্বশুর বাড়িতে যাবেন। সেখান থেকে তিনি আবার রাত্রে হোটেলে রাত্রিযাপন করে আগামীকাল সকালে তিনি ওনার গ্র্যান্ড রিসোর্ট হোটেলে একটি অরাজনৈতিক একটি মত বিনিময় সভা শেষে আগামীকাল সকাল 11টায় তিনি এই ঐতিহাসিক মাঠে তিনি বিএনপির যে জনসমাবেশ সেখানে
তিনি প্রধান অতিথির ভাষণ দিবেন। সেই অপেক্ষায় অধীর আগ্রহ নিয়ে এখানকার শত শত নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সেদিকে লক্ষ্য করে সকাল থেকেই ধীরে ধীরে সব ধরনের বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা বলছেন আগামী দিন কয়েক লাখ মানুষের উপস্থিতিতে এই জনসমাবেশে সমাপ্ত করবেন। ধন্যবাদ মিতু। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নির্বাচনী প্রচারণায় গণভোট ইস্যুতে সামগ্রিকভাবে বিএনপি হ্যাঁ এর পক্ষে অবস্থান নেবে। সকালে গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান, উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। তিনি আরও বলেন, আনুষ্ঠানিক প্রচারণার আগে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ কাম্য নয়। বিএনপি থেকে এ ধরনের কোনো কাজ করা হচ্ছে না বলেও জানান তিনি। অভিযোগ করেন, বিএনপির অনুকূলে নির্বাচনী মাঠ থাকায় লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার চেষ্টা চলছে। বলেছি গণভোটে আমরা হ্যাঁ পক্ষে অবস্থান দেব। নোট অফ ডিসেন্ট এবং জুলাই চার্টারে আমাদের যে অবস্থানগুলো ছিল সেগুলোর উপর ভিত্তি করে নিব। যে বিষয়গুলোতে আমাদের ভিন্ন মত ভিন্ন পথ থাকবে এবং সেটাই স্বাভাবিক গণতন্ত্রে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে সংসদে আলোচনা করব। বাসায় বাসায় গিয়ে ভোটার আইডি কার্ড সংগ্রহ করা, বিকাশের নাম্বার নেওয়া, এটি তো কোনোভাবেই কাম্য না। আমরা বলছি সাধারণ মানুষ যেন এগুলোর ব্যাপারে সজাগ থাকেন, কারণ জনগণের অনেক আকাঙ্ক্ষা রয়েছে এবার ভোট দেওয়ার ক্ষেত্রে। সেখানে লেভেল প্লেইং ফিল্ড যেন নষ্ট না হয়। আওয়ামী শাসনামলে র্যাবের গোপন বন্দিশালায় গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা ও 11 সেনা কর্মকর্তা সহ 17 আসামির মামলায় সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্য গ্রহণ হয়েছে আজ। সাক্ষ্য দিয়েছেন দীর্ঘ সময় গুম থাকা ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান। এদিকে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। জিএম মাহমুদের রিপোর্ট। সকালে বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে আনা হয় র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন TFI এর গোপন বন্দিশালায় গুম রেখে নির্যাতনের মামলায় গ্রেপ্তার 10 সেনা কর্মকর্তাকে। মামলায় আসামি শেখ হাসিনা ও 11 সেনা কর্মকর্তা সহ মোট 17 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। এরপর প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন 8 বছর গুম থাকা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। গুমের শিকারের যে পরিবারগুলো, তারা অনেকেই জানেন না যে তাদের স্বজন বেঁচে আছেন কিংবা মারা গেছেন। এই বিচারের মাধ্যমে অতীতে সংগঠিত অপরাধের শুধুমাত্র দায়মোচনী নয়, ভবিষ্যতে গুমের মতো ভয়াবহ জিনিস যাতে সমাজে ফিরে আসতে না পারে, সেই জন্য এই বিচার আমরা চেয়েছি এবং সেই বিচারের প্রক্রিয়া এখানে শুরু হয়েছে। মামলা নিয়ে কথা বলেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরাও। একজন আইনের মানুষ হিসেবে উনি ইন্ডিপেন্ডেন্টলি টেস্টিফাই করতে পারে, ওনাকে প্রম্পটিং বা অ্যাসিস্ট করার দরকার নাই, যেটা একটা অতি সাধারণ মানুষকে করা যাবে। এর আগে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছে একই ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে প্রথম সাক্ষী উপস্থাপনের মধ্য দিয়ে এই বিচার প্রক্রিয়াটাও একটি পরিণতি পাবে এবং তারা যে অপরাধ করেছেন বাংলাদেশের জনগণের উপরে, সেই অপরাধের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে হবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। অভিযোগ অস্বীকার করে ন্যায় বিচার প্রত্যাশা পলকের আইনজীবীর। আর জয়কে নির্দোষ দাবি করেন তার রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও। আসামিকে এই মামলার দায় থেকে অব্যাহতি করে খালাস করতে। জিএম মাহমুদ, RTV, ঢাকা। বাংলাদেশের জনগণের দ্বারে দ্বারে করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বুধবার ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল থেকে শুরু হয় ঢাকা মহানগরের 13টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম। প্রতীক গ্রহণ করেছেন তারেক রহমান সহ ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। আলোয়ান খানের সহযোগিতায় বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। প্রতীক বরাদ্দ নিয়ে এসে প্রার্থীরা নির্বাচনী পরিবেশ ও কমিশনের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেন। তবে সুষ্ঠু পরিবেশে নির্বাচন হলে বিজয়ের বিষয়ে আশাবাদী তারা। বেশ কিছু অঞ্চলে কিছু কিছু প্রার্থীর পক্ষ থেকে ভোটারদেরকে প্রকাশ্যভাবে এক ধরনের থ্রেট তাদেরকে করা হচ্ছে। পরিবেশ নিশ্চিত করার জন্য আমি নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এই নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে স্বচ্ছতা নিশ্চিত হবে, বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। প্রতীক বরাদ্দ নিতে আসা মহিলা প্রার্থীরা তাদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন। পাশাপাশি বিজয়ী হলে নারী অগ্রাধিকারে ভূমিকা রাখার আশা ব্যক্ত করেন। আমার ভোটারদের কাছে এই কথাটা বলতে চাই যে আপনারা
কোনো পেশি শক্তি কিংবা কোনো ধরনের হুমকির কাছে নতি স্বীকার করবেন না। বাংলাদেশকে সুন্দরভাবে তৈরি করতে চান, তাহলে আমাদের বিকল্প নাই। প্রার্থীদের তোলা বিভিন্ন অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ জানান, বেশিরভাগ অভিযোগ রাজনৈতিক, যা নির্বাচন কমিশন খতিয়ে দেখবে। তরুণ প্রজন্মের যারা ভোটার আছে তারা ব্যাপক হারে উপস্থিত হবে, তারা দীর্ঘদিন ভোট দেওয়ার সুযোগ পাননি, এই বছর একটা সুযোগ। আমরা যারা নির্বাচন ব্যবস্থাপনার সাথে থাকবো, যারা আপনারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবে, সবারই দায়িত্ব তারা যাতে উৎসমুখর পরিবেশে একটি ভোটে অংশগ্রহণ করতে পারে। কালকে থেকে আনুষ্ঠানিকভাবে আমরা এই ব্যালট রিসিভ করার জন্য নির্ধারিত আছে। আমরা সকালবেলায় কালকে সকাল 9টায় ভোট বাক্স স্থাপন করব, পোস্টাল ব্যালট যেগুলো আমরা পাবো এগুলো সংরক্ষণের জন্য। ফেব্রুয়ারি মাসের 12 তারিখে 4:30টার দিকে এই বাক্স খোলা হবে। এদিকে দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ঢাকা 13 ও 15 আসনের প্রার্থীদের প্রতীক দেয়া হয়। বৃহস্পতিবার সকাল 9টা থেকে ঢাকা বিভাগীয় পোস্টাল বুথ স্থাপন হবে বলেও জানান এই রিটার্নিং কর্মকর্তা। রাকিব হাসান, RTV, ঢাকা। রাজনৈতিক দলগুলো নির্বাচনে নারীদের প্রাধান্য দেয়নি দাবি করে রাজনৈতিক দলগুলোকে প্রশ্নের সম্মুখীন করতে হবে বলে মন্তব্য করেছেন নারী ও শিশু উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, নারী নির্যাতন এখনো বন্ধ করা যায়নি, তবে গত 1.5 বছর ধরে কাঠামোগত পরিবর্তনের চেষ্টা অব্যাহত রয়েছে। রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করলে নারী সহিংসতা কমে আসবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা। আগামী যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে তাদেরকে মেয়েদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদেরকে ব্যক্ত করতে হবে। এখনো তারা সেটা ব্যক্ত করেননি। এমনকি রাজনৈতিক দলগুলো মেয়েদেরকে কোনো প্রাধান্যই দেয়নি। 30টি দল কোনো প্রতিনিধি দেয়নি। তো রাজনৈতিক দলগুলোকে আমাদের অবশ্যই প্রশ্নের সম্মুখীন করতে হবে এবং তাদেরকে মেয়েদের ন্যায্যতা দিতে হবে, সম্মান দিতে হবে এবং তাদের প্রাপ্য দিতে হবে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে নারীদের ক্ষমতায়নে আরও সোচ্চার হওয়ার কথা, সেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলগুলোর মনোনয়ন তালিকায় সে চিত্র হতাশাজনক। তথ্য বিশ্লেষণে দেখা যায়, আগে কোনো জাতীয় সংসদ নির্বাচনে এত কম সংখ্যক নারীকে মনোনয়ন দেওয়া হয়নি। অযোগ্য বলে নয়, বরং মাঠ নিয়ন্ত্রণে পেশি শক্তিতে পিছিয়ে থাকাকে কারণ মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। শিক্ষা, কর্মক্ষেত্র থেকে রাজনীতি, সব জায়গায় নারীর উপস্থিতি আছে, নেই স্বীকৃতি। আবারও যেন তা প্রমাণ হলো আসন্ন সংসদ নির্বাচনের মাঠে। রাজনীতির মাঠে উপস্থিতি শতভাগ উজাড় করে দিলেও সিদ্ধান্তের টেবিলে তাদের জন্য থাকলো না চেয়ার। সমান অধিকারের কথা বলা হলেও এবার বাস্তবে নারীরা উপেক্ষার অদৃশ্য দেয়ালে আটকে। রাজনীতির অলিগলিতে সরব নারীদের আক্ষেপ, সভা সমাবেশে তারাই সামনের সারিতে থেকে সংখ্যা বাড়ায়, কিন্তু সিদ্ধান্তের জায়গায় মুছে ফেলা হয় তাদের নাম। রাষ্ট্র নারী শ্রম চায়, ভোট চায়, কিন্তু নেতৃত্ব দিতে দেখলেই পিছিয়ে দেয়। একজন নারী পলিটিশিয়ান আমাদের ফিল্ডে আসলে একজন ডায়মন্ডের মতো। যারা টপ লেভেলের নেতারা থাকেন তারা চান তাদের আন্ডারে কমপ্লাই করতে বাধ্য থাকবে এবং করবে এমন নারীদেরকেই তারা পার্টির অবস্থানে রাখতে চান। তারা এমন নারীদেরকে চান না যারা যোগ্যতায় তাকে ছাপিয়ে যেতে পারে। এটা একটা মূর্তমান চ্যালেঞ্জ। সমতার কথা বলা হয় মঞ্চে, আর বৈষম্য চালু থাকে নীতিতে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনতে হয় কুরুচিপূর্ণ মন্তব্য। নারী প্রার্থী হিসেবে আমাকে যে ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করা হয়, অন্য প্রার্থী তার মিটিংয়ে বা তার কর্মীরা মিটিংয়ে যেভাবে আমাকে অশালীন ভাষায় কথা বলে, একজন পুরুষ প্রার্থী হলে তো নিশ্চয়ই এত অশালীন কথা তারা বলতে পারতেন না। অবলীলায় বাংলাদেশে মেয়েদেরকে নিয়ে যাতা বলা যায়, লেখা যায়, সেটা তো একজন পুরুষ প্রার্থীর ব্যাপারে ঘটে না। নারীর অধিকার এখানে কোনো অনুগ্রহ নয়, তবু তা বারবার কেটে ফেলা হয়। এর কারণ হিসেবে বিশ্লেষকরা ব্যাখ্যা করছেন আর্থিক অক্ষমতা এবং পেশি শক্তিতে নারীর দুর্বলতার মতো বিষয়কে। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো ভাবে নারীদের টাকা পয়সা কম, যদি তারা জয় হয়ে আসতে পারবে না। কারণ আমাদের দেশের নির্বাচন এখন পর্যন্ত এখানে মাসুল একটা ব্যবহার আছে, এখানে শক্তির একটা মহড়া হয়। মাঠটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়, নির্বাচনের যে মাঠটা ওইটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। সো একজন নারীর পক্ষে এটা প্রায় অসম্ভব ব্যাপার। রাজনৈতিক দলগুলো অবশ্য বলছে যোগ্যতা ও জনপ্রিয়তাই মনোনয়নের প্রধান মানদণ্ড। তবে প্রশ্ন থেকেই যায়, নারীদের যোগ্যতা কি সত্যি যাচাইয়ের সুযোগ পাচ্ছে, নাকি সামাজিক ও রাজনৈতিক প্রতিবন্ধকতায় তারা শুরুতেই বাদ পড়ে যাচ্ছেন? পলিটিক্যাল পার্টির নিজস্ব কিছু পলিসি থাকা দরকার ছিল। শাকিলা করিম, RTV, ঢাকা।
ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীতে বাংলাদেশ অর্থনীতি সমিতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ব্যাংকিং খাত ও বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ শীর্ষক অনুষ্ঠানে আর্থিক খাত সংস্কারের নীতিগত সিদ্ধান্ত ও কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ডক্টর মাহবুবুল্লাহ সহ বিশিষ্টজনরা আলোচনায় অংশ নেন। কিন্তু যেগুলো ব্যাংক গভর্নেন্স ভালো ছিল সেখানে কোনো রকম হস্তক্ষেপ করা হয়নি, সেটাকে আমরা চলতে দিয়েছি। কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমরা একজন দুজন নতুন ডাইরেক্টর অ্যাড করতে বলেছি, রিব্যালেন্স অ্যান্ড সো অন। তো গভর্নেন্স ইজ ওয়ান এরিয়া যেটা ভবিষ্যতের জন্য আমাদেরকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করতে। নির্বাচনকে সামনে রেখে উন্নয়ন নিয়ে বড় দলগুলো অবাস্তব স্বপ্ন দেখাচ্ছে বলে মন্তব্য করছেন অর্থনীতিবিদরা। রাজধানীতে পরবর্তী নির্বাচন সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজস্ব আয়ের চ্যালেঞ্জ ও সমাধান বিষয়ক সেমিনারে এই মন্তব্য করেন তারা। শেখ হাসিনা সরকারের নিয়ম বহির্ভূত ব্যয়ের কারণে গত 4 বছরে বিদেশি ঋণ 250% বেড়েছে বলে মন্তব্য করেন তারা। অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে আইসিও থেকে কেবিনে আনতে পারলেও সংকট এখনো রয়ে গেছে বলে মনে করেন তারা। এত কম রাজস্ব দিয়ে স্বাস্থ্য খাতে জিডিপির 5 থেকে 7% খরচ করা ক্ষমতা নিয়েও সংশয় প্রকাশ করেন তারা। যে অধিকাংশ ক্ষেত্রেই আমরা একটা আজগুবি সংখ্যা বসিয়ে দিচ্ছি, কিন্তু তার কিভাবে অর্জন করা হবে সেই বিষয়ে তার না আছে কোনো পরিকল্পনা, না আছে তার কৌশল, না আছে তার বাস্তবায়ন এর যে কিভাবে সেটা বাস্তবায়িত হবে। 24-25 ফিসকাল ইয়ার যেটা, সেখানে তার আগের ফিসকালের তুলনায় 23% এক্সটার্নাল ইন্টারেস্ট পেমেন্ট ইনক্রিজ করেছে। কিন্তু ইফ ইউ কম্পেয়ার ইট ওভার টাইম, ফিসকাল ইয়ার 2021-এর তুলনায় ফিসকাল 25-এ 246% ইনক্রিজ করেছে। গণতন্ত্র চর্চায় বিশ্ববিদ্যালয়গুলো কর্তৃত্বকে প্রশ্ন করতে শেখায় বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের 26তম প্রত্যাবর্তনে এ কথা বলেন। সমাবর্তনে উপস্থিত ছিলেন আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SMA ফয়েজ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য 5 শিক্ষার্থীকে আচার্য স্বর্ণপদক এবং একজনকে অলরাউন্ডার স্বর্ণপদক দেওয়া হয়। চট্টগ্রামের রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা সমস্যার সমাধান বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ CCRSBDর আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 5 আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। CCRSBDর চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে জামায়াতের নেতা ডক্টর মশিউর রহমান উপস্থিত ছিলেন। নবম জাতীয় বেতন কমিশন নির্ধারিত সময়ের 3 সপ্তাহ আগেই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। বিকেলে জাকির আহমেদ খানের নেতৃত্বে 23 সদস্যের কমিশন কাজটি সম্পন্ন করে। কমিশন 20টি বেতন স্কেল প্রস্তাব করেছে। সর্বনিম্ন বেতন 8,250 থেকে 20,000 টাকা এবং সর্বোচ্চ 78 থেকে 1,60,000 টাকা। বাস্তবায়নের প্রয়োজন হবে 1,600 কোটি টাকা। প্রতিবেদনের স্বাস্থ্য বীমা, পেনশন সংস্কার ও কল্যাণ বোর্ড পুনর্গঠনের সুপারিশ রয়েছে। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।